সামনে ভোট, সবাই উচ্ছ্বাসিত এই ভোটের জন্য, কারণ 16 বছর এই ভোট দিতে না পারার যে কষ্ট, সেই কষ্ট থেকে প্রত্যেকটা মানুষ, একদম যারা নতুন ভোটার বা যারা বয়োজ্যেষ্ঠ ভোটার, সবাই কিন্তু উচ্ছ্বসিত। ভোটের মন বা ভোটারদের মন কি অবস্থা, যারা দাঁড়াবে প্রার্থীরা কি আসলে ভোটের অবস্থা বুঝতে পারছে কিনা, বা ভোটারদের মন বুঝতে পারছে কিনা, যে এখন থেকে 20 বছর আগে ভোটারদের কি মন, এখন ভোটারদের কি মন মানসিকতা, সেটা বুঝতে পারছে কিনা, শুধু অ্যালাইন হচ্ছে কিনা, সে বিষয় নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব। যারা ইউটিউবে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, এবং যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসুন মূল ভিডিওতে আমি বলি। একদম সোজাভাবে যদি আমি বলি, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অনেকটা পরিবর্তন এসছে। রাজনৈতিক অবস্থা পরিবর্তনের মধ্যে আমি বুঝাচ্ছি যে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক চিন্তা, যে কোন বিষয়গুলো মানুষ রাজনীতিবিদদের থেকে চায়, বা আপনার নেতা বা আপনার যেই এরিয়ার যে এমপি রয়েছে তার থেকে আপনি চান, সেই জিনিসটাই মূলত আমি আজকে কথা বলবো। দেখেন, এখন থেকে 20 বছর আগে ডাল চালের কথা বলে রাজনীতি করা যেত। আপনারা যদি এখন সেই ডাল চালের রাজনীতি করেন, সেটা কিন্তু কখনোই মানুষ খাবে না। এবং আরেকটা বিষয় যদি বলি, আপনারা যে 71-এর রাজনীতি যেটা করে বাংলাদেশে এক ধরনের স্পেস পাওয়া যায়, সুবিধা পাওয়া যায় বা পাওয়া যেত, সেই জিনিসটাও কিন্তু এখন ক্লোজ। কারণ 71 এমন একটা মীমাংসিত বিষয়, সেটা নিয়ে পক্ষ বিপক্ষ জায়গা তৈরি করে রাষ্ট্রকে বিপদগামী করে ফেলেছিল গত ফ্যাসিস্ট সরকার। তো সেই জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন যে মানুষ কি চিন্তা করছে, কারণ বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় একটা অংশ যারা তরুণ, তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি, এবং তাদের মাধ্যমেই কিন্তু মূলত এই যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যে ভোট দেওয়া যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি যে জিনিসটা ফলো করছি, যে আমাদের যে ভোটাররা আর যারা ভোট চাচ্ছে, তাদের মধ্যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন রয়েছে। কিভাবে ইমব্যালেন্স সিচুয়েশন রয়েছে? দেখেন, ন্যারেটিভ ক্রিয়েট কিন্তু রাজনীতির সবচেয়ে বড় একটা চাল। তারা যেই রং, আমি যদি বলি যে পুরনো মানদত্তার সিস্টেমে যে ন্যারেটিভ ক্রিয়েট করে আমি এই চাল কম খাওয়াবো, চাকরি দিব, এই ধরনের কথাগুলো বলে না, আসলে বর্তমান রাজনীতিগুলো চলে না। রাজনীতির বিষয়টা ভিন্নভাবে ছেলে পেলে দেখে, যে আপনি একটা যে কমিটমেন্ট করেছেন, কমিটমেন্ট করার পরে আপনি যদি সেটা একদম কাছাকাছিও যেতে না পারেন, তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ। কারণ আমি যদি একদম সিম্পল উদাহরণ দিই, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কোনো নির্বাচিত কোনো সরকার গঠন করেনি, কিন্তু মানুষের ইচ্ছায় কিন্তু উনি বসেছে সেখানে। সেটা ভিন্ন একটা প্যাটার্ন বা আইনগত যে বিষয়গুলো আলোচনা করলে সেটা ভিন্ন ব্যাখ্যা আসবে, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যে তার যে ইনব্যালেন্স সিচুয়েশন, সরকার চালানোর ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছে, মানুষ কিন্তু সে কথাগুলো বলতেও ছাড়েনি। কারণ আপনি এখনকার যে রাজনীতি, আপনি যদি কথা বলতে পারেন, তাহলে কিন্তু আপনি সহজে কিন্তু পার পাবেন না। যেমন 16 বছর শেখ হাসিনা কথা বলতে না দিয়ে তার সময়গুলো সে পার করেছে। আমাদের কাছে এই জিনিসগুলো একটু ভিন্ন লাগছে, কারণ দেখেন, আমরা কিন্তু গণতান্ত্রিক কথাগুলো বলতে পারিনি। বলতে না পারার কারণে আমাদের সমস্যা হচ্ছে, যখন এখন মানুষ বলছে, সবার কাছে মনে হচ্ছে সবাই ঝগড়া করতেছে, মানে কেমন জানি একটা এলোমেলো অবস্থা। তো এই জিনিসটা কিন্তু সাথে, এই প্রাকৃতিক নিয়মের সাথে, গণতান্ত্রিক যে প্রাকৃতিক যে নিয়ম, সেই নিয়মের সাথেও কিন্তু কি মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে উঠে নাই, বাট হয়ে ওঠার চেষ্টা চলছে। কারণ এখানে যারা পতিত শক্তি, তারা এখানে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে, মানুষকে বায়াস করার চেষ্টা করছে, এমন কোনো বিষয় আসতেছে, সেই জন্য ভিন্ন ভিন্ন বিষয়গুলো আসার চেষ্টা করছে, বা একটা ন্যারেটিভ অন্যভাবে আসার চেষ্টা করছে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, যে ভোটাররা যেটা চাচ্ছে, ভোটাররা সিম্পলি আমরা একটা ভোট দিতে চাচ্ছি, এটা হচ্ছে প্রথম তাদের ইচ্ছা। পরবর্তী যে ইচ্ছাটা, যাকে ভোট দিব সে আমার জন্য প্রিভিয়াসলি কি করেছে, এটা একটা ফ্যাক্টর কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমি এমন কোন ব্যক্তিকে যাকে আগে কখনো আমি দেখিনি, মানে যে ভালো কিছু করেছে বা ভালো কিছু করবে, এমন কোনো ভরসা তার থেকে আমি পাইনি, তাকে আমি কিভাবে বিশ্বাস করব, এই জিনিসটাও কিন্তু ভোটাররা দেখবে।
তার থেকে বড় কথা, আমি একটা বড় দল, বিএনপি একটা বড় দল, তারা কিন্তু 5ই আগস্টের পরে যে অ্যাক্টিভিটি দেখিয়েছে, সেই অ্যাক্টিভিটি কিন্তু মূলত বিএনপিকে কিছুটা পিছনের দিকে নিয়ে গেছে, এবং সেই পিছনের দিকে নিয়ে যাওয়াটার জন্য দায়ী তারা নিজে, এবং আমি মনে করি তারেক রহমান নিজেই দায়ী। কারণ তারেক রহমান সত্যিকার অর্থে যদি বাংলাদেশকে ভালোবাসে বা সত্যিকার অর্থে বাংলাদেশের নেতা হিসেবে হতে চায়, তাকে উচিত ছিল যে কোনো ঝুঁকি থাকুক না কেন তাকে বাংলাদেশে আসা। আপনি ঝুঁকির ঊর্ধ্বে থেকে আপনি দেশের মানুষকে সামনে বিপদের দিকে ঠেলে দিয়ে আপনি লন্ডনে বসে থাকবেন, এমন রাজনীতি করলে মানুষের কাছে একটা নেগেটিভ ন্যারেটিভ আপনারাই কিন্তু তৈরি করে দিয়েছেন। তারেক রহমানের ভিতরে যে নেগেটিভিটি যেটা ছিল, সেটা কিন্তু মানুষের মন থেকে চলে গিয়ে একটা ভালো কিছু আসার চেষ্টা করেছিল, এবং সেই জিনিসটা কিন্তু মানুষ আশা করেছিল। কিন্তু আপনি যে বাংলাদেশে আসলেন না, আপনার না আসাটাই কিন্তু বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করেছে। এবং আপনি কিছু উদ্ভট কথাবার্তা বলেছেন, সেই উদ্ভট কথাবার্তার মাধ্যমে এবং পুরনো ন্যারেটিভ যেগুলো দিয়ে আবার রাজনীতি করার চেষ্টা করছেন, সেটার কারণেও কিন্তু আমার মনে হয় বিএনপি কিছুটা ব্যাকফুটে। এখন আমি জামাতকে আগিয়ে রাখার কোনো সুযোগ নেই, কারণ জামাত কি আমরা আসলে কেউ এক্সাম করতে পারছি না। এখন 4টা ছাত্র সংসদ নির্বাচনে ভিন্ন কিছু হয়েছে বলে পুরো জাতীয় নির্বাচনে সেটা প্রভাব পড়বে, সেটাকে আমি আসলে একভাবে বলার চেষ্টা করছি না। কিন্তু যেহেতু সেকেন্ড ধাপে যারা আছে জামাতকে, মানে বিএনপির পরে যদি আমি বড় কোনো দল বলি, এখন জামাতই রয়েছে, এবং ইসলামিক দলগুলোর সহ যে জোট করা হয়েছে 8 দল, সেটাও কিন্তু একটি ভালো প্রভাব ফেলবে মানুষের মধ্যে। কারণ মানুষ কিন্তু আস্থার জায়গাটা খোঁজার চেষ্টা করবে যে আমি যাকে বিশ্বাস করেছিলাম আগে, সে কিন্তু আমার সে বিশ্বাস রাখেনি, বর্তমানে আবার তাকে যদি একটু বিশ্বাসের জায়গা তৈরি করেছিলাম, কিন্তু সে কিন্তু বিশ্বাসটা আবার নষ্ট করেছে, সেটাও কিন্তু মানুষের মনে দাগ কাটবে। এখন জামাতকে মানুষ টেস্ট করে দেখতে পারে, সেটাকে ভিন্ন হতে পারে বিষয়টা, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা, জামাত আসার পরে কি হবে সেই বিষয়টা আজকে দিন আমি বলবো না, কারণ এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, হয়তো সামনে আরো কথা হতে পারে। বাট আজকে আমার পুরো বিষয়টা হচ্ছে যে ভোটারদের মনোভাব। তো ভোটাররা এইভাবেই চিন্তা করছে যে আমি যাকে চাচ্ছি এবং তার থেকে কড়াই গন্ডায় কিন্তু আমি বুঝে নেব, এত সহজ হবে না আমাকে বুঝিয়ে দিয়ে আপনি পালিয়ে যাবেন বা আপনি আবার ফ্যাসিস্ট হয়ে উঠবেন, এটার কিন্তু সুযোগ নেই। এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে, মাঠের রাজনীতি খুবই শক্তিশালী রাজনীতি করে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা যখন টিকে থাকতে পারেনি, আপনারা বাকি যে দলগুলো আছেন তাদের মাঠের রাজনীতিটা আওয়ামী লীগের মাঠের রাজনীতি থেকে একটু দুর্বল, বা তাদের মেকানিজম গুলো আপনাদের থেকে ভালো, মানে কুরাজনীতির দিক থেকে। তো সেদিক থেকে যখন তারা পারেনি, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের সেই ভুল, বিএনপি হোক, জামাত হোক বা অন্য দলের ব্যাপারে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, কারণ তাদের যতগুলো দল আছে সবগুলো খুবই ছোট মানের দল। ছোট বলতে তারা সংখ্যায় বা জনপ্রিয়তার দিক থেকে আসলে তাদের তেমন কোনো, বা এক নেতা এক দল এই ধরনের বিষয় দলগুলো আসলে ডিফারেন্ট প্রেক্ষাপট তৈরি করতে পারবে না আমি মনে করি। তো তারা জোটের মধ্যেই আসবে। তো আমি জামাত এবং বিএনপি ধরি, দুজনের ব্যাপারে বলি যে আপনারা ন্যারেটিভ গুলো বুঝতে পারছেন না। মানুষ আপনার ন্যারেটিভ ক্রিয়েট করে কিন্তু রাজনীতি করে চলবে না, যে মানুষ কোন ন্যারেটিভ মধ্যে আছে বর্তমানে। 20 বছর আগে ভাত চাল ডালের ন্যারেটিভ, মানুষ ভাত খায়, এইসব ন্যারেটিভ, বাংলাদেশের মানুষকে চাল কম খাওয়াবেন, কম দামে খাওয়াবেন, চাকরি দিবেন, এইসব ফালতু ন্যারেটিভ দিয়ে আপনি আসলে রাজনীতি করলে ডিফিকাল্ট হবে এইখানে এই ভোটের, সত্যিকার অর্থে ভোটের একটা রেজাল্ট নিয়ে আসা। তবে সেটা পর্যন্ত আমরা আশা করি যে সত্যিকার একটা ভালো ভোট হোক, বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে রোল, যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যারা সবচেয়ে বেশি ভালো কিছু করতে পারবে, যারা সবচেয়ে বেশি অগ্রগামী চিন্তা করতে পারবে, প্রতিরক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে বেশি যারা চিন্তা করবে, বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকেও একটু ভোটে টানবে, আমি এটা মনে করি। তো এটা হচ্ছে যে আমার অবজারভেশন। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। নেক্সট যে কোনো একটি বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।